লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বৃষ্টি। বন্দরনগরীতে আজও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। সুনামগঞ্জে তলিয়ে গেছে হাওরের ফসল। সুনামগঞ্জ সহ হাওরের 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা 3 মাস পাবে সহায়তা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। আন্ডারওয়ার্ল্ডের অন্তকন্দলে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা ধারণা পুলিশের। অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করে বড় ভাইয়ের মামলা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও আজ তীব্র বৃষ্টিতে ভিজেছেন। আর বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কিছুটা কম ছিল। মেঘের ভাঁজে জমে থাকা গল্পগুলো ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়। রিমঝিম শব্দে ভিজে ওঠা এই সময়টা ব্যস্ত জীবনের সাথে একটু থেমে যাওয়ার নিঃশব্দ অজুহাত। দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টিস্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিড়ম্বনা এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়িগুলো তো রাস্তাটা চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। এদিকে বৃষ্টিতে রিকশায় বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ তুলেছেন নগরবাসী। খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। বৃষ্টির কারণে তৈরি যানজটও ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকে। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি, আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। এই নগরে বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমন কখনো কখনো বাসিন্দাদের ভোগান্তিরও কারণ হতে দেখা যায়। তাই স্বস্তির বৃষ্টি যেন খুব একটা উপভোগ করা হয় না নগরবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা ডুবল। দুপুর 12টার দিকে মুষলধারে বৃষ্টি নামে বন্দরনগরীতে, আর এতে করেই তলিয়ে যায় আগ্রাবাদ, প্রবর্তক, চকবাজার, পাঁচলাইশ, কাতালগঞ্জের নিচু এলাকাগুলো। কোথাও কোথাও সড়কে পানি জমে কোমর সমান, যান চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। আবার কোথাও কোথাও সড়কের পানি উপচে বাড়িঘর, দোকানপাটেও ঢুকে পড়ে। জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় এসব এলাকার বাসিন্দারা ক্ষোভ জানান। যেহেতু এখানে বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়ে গেছে, এই জন্য এখানে কিছু পানি জমা আছে। আলটিমেটলি চট্টগ্রাম শহরের আর তেমন একটা কোনো জায়গায় নেই। কাতালগঞ্জে কিছু পানি জমা আছে। কাতালগঞ্জে সেখানে বিল্ডিং, তাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর কারণে সেটা হচ্ছে। এগুলো আস্তে আস্তে তারা সরিয়ে নিবে। আমরা এ পর্যায়ে চট্টগ্রামে যাব। সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন আমাদের জন্য। রিফাত, 12টার সময় যে 10 মিনিটের বৃষ্টিতে তো অনেকগুলো এলাকা তলিয়ে গেছে, জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে দেখলাম। দেখে মনে হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে। আপনি এখন চট্টগ্রামের কোন এলাকায় আছেন এবং এই এলাকার মানুষ আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন, কি কি সমস্যা রয়েছে একটু বিস্তারিত করে জানাবেন।
বৃষ্টি মূলত আজকে তেমন মুষলধারে বৃষ্টি আমরা সকাল থেকে লক্ষ্য করিনি, তবে এখন পর্যন্ত অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা কিন্তু খানিকটা বেড়েছে। আপনি আমার পেছনেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে সড়কের যে দুপাশ রয়েছে সেই দুপাশের মধ্যে এক পাশ কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেই পাশটা চলাচলে বেশ ঝুঁকি পোহাতে হয় যান চলাচলকারী প্রত্যেকটি পরিবহনকে এবং সাধারণ মানুষকে। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে, আমরা এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছি, প্রবর্তক মোড়ে কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। গত 4 দিনের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে আজকে ৪র্থতম দিন। আমরা খেয়াল করেছি সকাল থেকেই কিন্তু এই জায়গাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু রয়েছে এবং পাশাপাশি অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার এবং রয়েছে কিন্তু বেশ কিছু বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান। ফলত যেটি হয়েছে যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন এই জায়গায় কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা। পাশাপাশি গতকাল এসএসসি পরীক্ষা ছিল এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খোলা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগামী শিশুরা যেমন কষ্টে পড়েছেন, বাচ্চারা যেমন কষ্টে পড়েছেন, পাশাপাশি তাদের অভিভাবকরাও কষ্টে পড়েছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন একেবারে কোমর পানিতে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র, তিনি যেটি দাবি করেছেন মূলত এই পানি জমে থাকার পেছনে তিনি একটি কারণকেই মূলত দুষছেন, সেটি হলো যেহেতু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, সেক্ষেত্রে প্রত্যেকটি খাল বা নালার যে মুখগুলো রয়েছে সেই মুখে আসলে বাদ দিয়েই মূলত খনন যে কাজ সেটি মূলত করতে হতো। এবং মেয়রের যেটি দাবি, আজকে তিনি আমাদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে অন্তত 30টি পয়েন্টের মুখ খুলে দিয়েছেন এবং সেই 30টি পয়েন্ট দিয়ে কিন্তু যেখানটায় জলজট হয়েছে, যেখানটায় জলাবদ্ধতা হয়েছে সেই জায়গাটিতে মূলত যেহেতু পানি প্রবাহ স্বাভাবিক হবে, খুব স্বাভাবিকভাবে বলা যায় যে পানি প্রবাহ স্বাভাবিক হলে এই যে জলজট, এই যে জলাবদ্ধতা সেটি অনেকখানি কমে আসবে বলে মেয়র দাবি করেছেন। তবে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা দেখছি পানিবন্দী আছেন অসংখ্য মানুষ। এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর। দুপুর থেকে বিকেল পর্যন্ত যে অবস্থা দেখলাম, এখান থেকে দেখেও চিত্র আসলে একই রকম মনে হচ্ছে, কোনো ধরনের পরিবর্তন দেখা গেল না। ধন্যবাদ রিফাত বিস্তারিত জানানোর জন্য। এদিকে সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। 4 নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সকাল থেকেই কালো মেঘে ঢেকে আছে দেশের আকাশ। ঝড়ো হাওয়া, বজ্র সহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোনো কোনো অঞ্চলে একেবারে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বজ্রপাতে রাজবাড়ী আর জামালপুরে 2 জনের প্রাণও গেছে। উজানের ঢল বৃষ্টিতে হাওর অঞ্চলের অবস্থা অবনতি হচ্ছে। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পানি জমতে শুরু করেছে ফসলি জমিতে। দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া, বজ্র সহ বৃষ্টির সম্ভাবনারও কথা বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দিনের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশ মেঘলা থাকতে পারে। সারা গরম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক সমস্যা হয়, ধান তলায় দেখেছে। জমার জমিগুলা, ধান ক্ষেতগুলো খুব নষ্ট হচ্ছে, যাতায়াতের ব্যাপার হচ্ছে, খুব কষ্ট হইতেছে। বৃষ্টিতে গাড়ি ঘোড়া নামান যায় না, বৃষ্টির লেগে কাম কাজ দেরি হয়, রাস্তা যানজট। সুনামগঞ্জ সহ হাওর বেষ্টিত 3 জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। এলাকায় রোড, মিডিয়াম, সড়ক দিয়ে নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব
আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। করার চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। মাধ্যমে সকল বর্জ্যকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যাচ্ছি। না হলে তাদের ক্রমাগত লোকসানের কবলে পড়ে তাদের পুঁজি নিঃশেষিত হয়ে যাচ্ছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা উৎসের মূল্য বারবার যাচাই করে সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয় সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারপরেও তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। আর আমাদের সাথে এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারকরা আমাদের সাথে আছেন এবং এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও আগামী দিন পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। আমরা আজকে আমি এই পর্যায়ে আমাদের এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীদের প্রতিনিধি মোস্তফা কামাল ভাইকে বলার জন্য। মোবাইলগুলো একটু ব্যাক করেন। ঊর্ধ্ব সমন্বয় হবে যেটি পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি 4 টাকা। থেকে 179 আর দীপু বাইকটা নিয়ে সবাই বলেন আসসালামু আলাইকুম। মাননীয় দায়িত্বরত সচিব মহোদয়, সংগঠনের
রাজধানী নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন নিহতের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তর্কোন্দলেই তাকে হত্যা করা হয়েছে। নিহত টিটনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে এই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে টিটনের বড় ভাই। এর আগে গত রাত 8টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকরা জানায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। সবার কাছে অনুরোধ, যেন ন্যায় বিচার পাই আমরা, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সামান্য একটু একবার ওই বলেছিল ওই কদিন আগে মারার যাওয়ার আগে, তারপর বললো যে হয়ে যাবে। ওই যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এদের ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন, ব্যাস। এই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। ছোটোখাটো ঘটনা এমনি তো থাকতেই পারে, আমাদের সবার মধ্যে ভাই বোনদের মধ্যে হয়, আত্মীয় স্বজন ওরকম একটা ওরকম থাকতেই পারে, ওটা খুব সিরিয়াস ইস্যু না। রাজধানীতে বৃষ্টির কারণে বর্তমানে হামে আক্রান্ত রোগী আসার হার কিছুটা কমলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার হার বেড়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে 114 জন রোগী ভর্তি হয়েছেন, আর বর্তমানে 398 জন হামে আক্রান্ত রোগী ভর্তি আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঢাকার বাইরে থেকে আসা জটিল রোগীদের নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে 16 জন মারা গেছেন, আর সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা 273। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে, তাদের টিকা দেওয়াও ছিল না। চিকিৎসকরা সতর্ক করে বলছেন আক্রান্তদের অন্যদের সাথে রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে মহামারীর রূপ নিতে পারে। এখানে একটা হামের একটা প্রতিষ্ঠান আছে, হয়তো যদি জানতো ওনারা এখানে আসতো, আসার পর ওনারা সাথে সাথে আমার চিকিৎসা নিচ্ছে, নাতি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসি বলতে তো কোনোই নেই, ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। আমরা আশা করছি যেহেতু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, আমাদের এটা কমে আসবে, কারণ টিকা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে নাই। 95% সাকসেস রেটের যে ব্যারিয়ারটা ছিল, সেই ব্যারিয়ারটা যদি ব্রেক হয়ে গেছে, এই ব্যারিয়ারটা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত এটা কমতে সময় লাগবে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে 4 জন হয়েছে। সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থা আরও একজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার ব্যাপারীহাটে বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারি যাচ্ছিল মাইক্রোবাসটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়, আর আহত 12 জন হাসপাতালে চিকিৎসাধীন। রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশের ধারণা অতিরিক্ত গতি এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় সরকারের মাধ্যমে গণতন্ত্রের ভিত রচিত হয়, সেখানে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগে শূন্যতা সৃষ্টি হয়েছে বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে এ কথা তিনি বলেছেন। স্থানীয় সরকার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের রায়, জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেছেন, উপজেলায় সংসদ সদস্যদের অফিস খোলার প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানের 59 অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে। এছাড়া প্রশাসক নিয়োগে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। অবিলম্বে এমপিদের অফিস খোলার প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তিনি। সুজন সম্পাদক বলেন, স্থানীয় সরকারে যারা নির্বাচিত হবেন তারাই সেখানে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। সেখানে সংসদ সদস্যদের অফিস থাকলে স্থানীয় সরকারের উন্নয়ন নয়, বরং নেতাকর্মীদের জমায়েত বাড়বে। স্থানীয় সরকার নিয়ে 2টো কমিশন সুপারিশ করেছে, সেগুলো আমলে নিয়ে স্থানীয় সরকার আইন আধুনিকায়ন করে নির্বাচন দেওয়া জরুরি বলেও জানান সুজন সম্পাদক। যারা স্থানীয় সরকারের জন্য নির্বাচিত হবে তারাই ওই যে ওগুলো পরিচালনা করবে। তো এমপি সাহেবদেরকে যখন ওখানে বসানো হয়, তাহলে ওই যে সংবিধানের 59 অনুচ্ছেদ লঙ্ঘন হবে। যেহেতু তারা আইনসভার সদস্য, আর স্থানীয় সরকার হলো নির্বাহী বিভাগের অংশ, তাই ওই যে সেপারেশন অফ পাওয়ার্স লঙ্ঘন হবে, এটা করতে পারে না। তাই তারা প্রত্যক্ষভাবে যেটা করতে পারে না, পরোক্ষভাবে করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।